আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের শব্দ তরঙ্গ শিরোনামে আমার 12তম লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। চলো তাহলে দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে গ্যাসের মধ্যে লম্বিক তরঙ্গের বেগ। গ্যাসের ভিতর দিয়ে লম্বিক তরঙ্গ কি বেগে চলে সেটা হচ্ছে আজকের প্রথম টপিক। দেখো, আমরা চিত্রে একটি টিউব দেখতেছি। এই টিউবের মধ্যে এটি একটি লম্বা টিউব। এই টিউবের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করতে পারি আলফা, এবং এই টিউবের মধ্যে আরো দুটি প্রস্থচ্ছেদ নিলাম এ ও বি। এই এ ও বি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টিউবের ভিতরে মাধ্যমটি ভি বেগে বাম থেকে ডান দিকে গতিশীল। দেখো, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বাম থেকে কোন দিকে গতিশীল, ডান দিকে গতিশীল। শব্দ তরঙ্গ বাম থেকে ডান দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে। এই ক্ষেত্রে সংকুচিত ও প্রসারিত অংশগুলির অবস্থান টিউবের মধ্যে ভূমি সাপেক্ষে স্থির থাকবে। যে সংকুচিত এবং প্রসারিত যে অংশগুলি থাকবে, সে অংশগুলোর অবস্থান অবশ্যই ভূমি সাপেক্ষে কি থাকবে? স্থির থাকবে। এর যে কোনো ক্ষুদ্র অংশে মাধ্যমের চাপ, বেগ এবং ঘনত্ব কি থাকবে? স্থির থাকবে। যে কোনো এই টিউবের মধ্যে যে কোনো একটি ক্ষুদ্র অংশ কল্পনা করলে বা এর মধ্যে যে কোনো একটি ক্ষুদ্র অংশ কল্পনা করলে সেটার মধ্যে মাধ্যমের চাপ, বেগ এবং ঘনত্ব স্থির থাকবে। টিউবের বিভিন্ন প্রস্থচ্ছেদে মাধ্যমের চাপ, যদি আমি ভিন্ন ভিন্ন প্রস্থচ্ছেদ কল্পনা করি, তাহলে ভিন্ন ভিন্ন প্রস্থচ্ছেদে মাধ্যমের চাপ, বেগ, ঘনত্ব বিভিন্ন হবে বা ভিন্ন ভিন্ন হবে। ধরা যাক এ প্রস্থচ্ছেদটি মাধ্যমের স্বাভাবিক ঘনত্ব অঞ্চলে উপস্থাপন করে। এই এ প্রস্থচ্ছেদটি মাধ্যমের স্বাভাবিক ঘনত্ব অঞ্চল উপস্থাপন করে এবং বি প্রস্থচ্ছেদটি সংকুচিত অঞ্চল উপস্থাপন করে। এই টিউবের মধ্যে দুইটি প্রস্থচ্ছেদ কল্পনা করেছিলাম, একটা এ প্রস্থচ্ছেদ আর একটা বি প্রস্থচ্ছেদ। এ প্রস্থচ্ছেদটি মনে করলাম স্বাভাবিক ঘনত্ব অঞ্চল উপস্থাপন করতেছে এবং বি প্রস্থচ্ছেদটি মনে করলাম সংকুচিত অঞ্চল উপস্থাপন করতেছে। তাহলে দেখো, এ প্রস্থচ্ছেদে মাধ্যমের চাপ হচ্ছে ক্যাপিটাল পি, ঘনত্ব রো, বেগ ভি। এ প্রস্থচ্ছেদে মাধ্যমের চাপ হচ্ছে পি, ঘনত্ব রো এবং ভি, বেগ হচ্ছে বি। বি প্রস্থচ্ছেদে মাধ্যমের চাপ হচ্ছে পি ওয়ান, ঘনত্ব রো ওয়ান এবং বেগ ভি ওয়ান। যেহেতু মাধ্যমের গড় ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, যেহেতু পরিবর্তন হয় না, সুতরাং প্রতি সেকেন্ডে উভয় প্রস্থচ্ছেদ দিয়ে মাধ্যমে সমপরিমাণ ভর অতিক্রম করবে। আবার বলতেছি, যেহেতু মাধ্যমের গড় ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, সেহেতু প্রতি সেকেন্ডে উভয় প্রস্থচ্ছেদ দিয়ে মাধ্যমের সমপরিমাণ ভর কি করবে? অতিক্রম করবে। তাহলে দেখো, ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে আগত মাধ্যমের ভর হবে আলফা ভি রু। কেন? ব্যাক ছিল ভি, ক্ষেত্রফল ছিল আলফা, টোটাল আয়তন হবে আলফা ইন্টু বি। আমরা জানি যে ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন হচ্ছে আলফা ইন্টু ভি, ঘনত্ব হচ্ছে রো। তাহলে টোটাল প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে আগত মাধ্যমের ভর হবে আলফা ভি রো। বি প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে আগত মাধ্যমের ভর একইভাবে আলফা ভি ওয়ান রো ওয়ান, আলফা ভি ওয়ান রো ওয়ান। সুতরাং ভর যদি কি হয়, স্মল এম হয়, তাহলে আমরা লিখতে পারি স্মল এম সমান আলফা ভি রো সমান আলফা ইন্টু ভি ওয়ান ইন্টু রো ওয়ান। কারণ এ প্রস্থচ্ছেদ দিয়ে যা যাবে বি প্রস্থচ্ছেদ দিয়ে তা নির্গত হবে। তাহলে এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রতি সেকেন্ডে যে মাধ্যম আসবে, তার ভর বি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ
মাধ্যম বের হবে, তারপর সমান হবে। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। যদি বি প্রস্থের সেটটি সংকুচিত অঞ্চল উপস্থাপন করে, বি প্রস্থের সেটটি যদি সংকুচিত অঞ্চল উপস্থাপন করে, তবে এর ঘনত্ব এ এর অঞ্চলের তুলনায় অবশ্যই কি হবে? বেশি হবে। বড় অঞ্চলের চেয়ে ছোট অঞ্চলের ঘনত্ব বেশি হয়। সুতরাং আমরা লিখতে পারি ρ1 ইজ গ্রেটার দেন ρ, অর্থাৎ বি অঞ্চলের ঘনত্ব এ অঞ্চলের ঘনত্বের চেয়ে বেশি। ঘনত্ব যদি বেশি হয় তাহলে ব্যাক কমে যাবে। ঘনত্ব বেশি হলে কি কমে যাবে? ব্যাক কমে যাবে। যদি ρ1 ইজ গ্রেটার দেন ρ হয়, তবে b1 ইজ লেস দেন b হবে, অর্থাৎ এ অঞ্চলের ব্যাক বি অঞ্চলের ব্যাক থেকে কি হবে? বেশি হবে। প্রতি সেকেন্ডে এ এর মধ্য দিয়ে আগত মাধ্যমের ভরবেগ হচ্ছে mb। ভর যদি m হয়, ব্যাক যদি v হয়, তাহলে ভরবেগ হবে mb। একইভাবে বি মাধ্যমের মধ্য দিয়ে বি এর মধ্য দিয়ে নির্গত মাধ্যমের ভরবেগ হবে mv1, কারণ বি এর ক্ষেত্রে বেগ ছিল v1 এবং ভর ছিল m। প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে mb মাইনাস mv1, mb মাইনাস কি 1 mv1। প্রতি সেকেন্ডে ভরবেগের এই পরিবর্তন মূলত v1 মাইনাস v চাপ পার্থক্যের কারণে হয়ে থাকে। আবার বলতেছি, এই যে ভরবেগের পরিবর্তন ঘটতেছে, এই ভরবেগের পরিবর্তনটা টোটাল চাপের পরিবর্তনের কারণে ঘটতেছে। এখানে চাপের পরিবর্তন হবে v1 মাইনাস v, তাহলে v1 মাইনাস v চাপের পার্থক্যের কারণে ভরবেগের পরিবর্তন mb মাইনাস mb1 হচ্ছে। এখন দেখো, প্রযুক্ত বল সমান চাপের পার্থক্য ইনটু ক্ষেত্রফল। প্রযুক্ত বল সমান চাপের পার্থক্য ইনটু ক্ষেত্রফল। তাহলে চাপের পার্থক্য হচ্ছে v1 মাইনাস v ইনটু ক্ষেত্রফল, মানে হচ্ছে আলফা। কারণ আমরা জানি যে বল সমান চাপ ইনটু সরণ, চাপ ইনটু ক্ষেত্রফল। বল সমান আমরা কি জানি? চাপ ইনটু ক্ষেত্রফল। কারণ আমরা পড়ছিলাম যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে বল সমান হবে চাপ ইনটু ক্ষেত্রফল। এখানে চাপের পরিবর্তে চাপের পার্থক্য লেখা হয়েছে। তাহলে চাপের পার্থক্য ইনটু ক্ষেত্রফল সমান v1 মাইনাস v ইনটু আলফা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। এখানে বল হচ্ছে v1 মাইনাস v ইনটু আলফা, ভরবেগের পরিবর্তন হবে mb মাইনাস mv1। তাহলে আমরা লিখতে পারি v1 মাইনাস v ইনটু আলফা সমান mb মাইনাস mv1। এখন দেখো, v1 মাইনাস v ইনটু আলফা সমান m কমন নিয়ে নিলে m ইনটু v মাইনাস v1। এখন দেখো, v1 মাইনাস v ইনটু আলফা সমান, আমি এখান থেকে যদি v কমন নিই, তাহলে থাকবে mb ইনটু 1 মাইনাস v1 বাই v, 1 মাইনাস v1 বাই v। এখন দেখো, সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 কি ছিল? দেখো, এই যে আলফা ভি রো সমান আলফা বি1 রো 1। আলফা আলফা যদি কাটা যায়, তাহলে বাকি থাকবে ভি রো সমান বি1 রো 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সমীকরণ 1 থেকে লিখতে পারি ভি রো সমান বি1 রো 1, বি1 কি 1 রো 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v1 বাই ভি সমান রো বাই রো 1, v1 বাই ভি সমান রো বাই রো 1। এটাকে সমীকরণ 3। সমীকরণ 1 থেকে আমরা আরো পাই, আমরা দেখছিলাম যে সমীকরণ 1 থেকে m সমান আলফা ভি রো, আলফা ভি রো। এটাকে আমি সমীকরণ 4 দিলাম। সমীকরণ 3 ও 4 এর মান সমীকরণ 2 নমে বসিয়ে পাই। এই যে b1 বাই v এবং m এর মান যদি আমি 2 নং সমীকরণে বসাই, তাহলে লিখতে পারবো বাম পাশে v1 মাইনাস v ইনটু আলফা, v1 মাইনাস v ইনটু আলফা ইকুয়াল, দেখো m এর মান হচ্ছে আলফা ভি রো, m এর মান হচ্ছে আলফা ভি রো, এবং b1 বাই b এর মান হচ্ছে রো বাই রো 1, b1 বাই b এর মান হচ্ছে কি? রো বাই রো 1। তাহলে দেখো এখন আলফা, এই যে v1 মাইনাস v ইনটু আলফা সমান আলফা ভি স্কয়ার রো, আলফা বি স্কয়ার রো। কেন বি স্কয়ার হলো? এই যে এখানে একটা আগে থেকে বি ছিল, এই বি এর সাথে এই বি যদি গুণ করি বি স্কয়ার হয়ে যাবে। তাহলে m এর মান হচ্ছে আলফা ভি রো, এখানে আছে একটা বি, তাহলে আলফা বি স্কয়ার রো ইনটু 1 মাইনাস b1 বাই b সমান হচ্ছে রো বাই রো 1। তাহলে আমরা লিখতে পারতেছি 1 মাইনাস রো বাই রো 1। এখন দেখো, আমি এর একটা লসাগু নেব, এখানে আলফা আলফা কাটা যাবে, তাহলে বাকি থাকবে v1 মাইনাস ভি সমান ভি স্কয়ার রো। এখানে লসাগু নিলে হবে রো 1 মাইনাস রো বাই রো,
রো 1 মাইনাস রো বাই রো। সুতরাং ভি স্কয়ার রো সমান আমরা লিখতে পারি, ভি স্কয়ার রো সমান আমরা লিখতে পারি পি 1 মাইনাস পি বাই পি 1 মাইনাস পি বাই রো 1 মাইনাস রো বাই রো 1, রো 1 মাইনাস রো বাই রো 1। এটাকে আমি সমীকরণ 5 দ্বারা চিহ্নিত করলাম। এখন দেখো মাধ্যমের স্থিতিস্থাপকতার আয়তন গুণাঙ্ক, মাধ্যমের স্থিতিস্থাপকতার আয়তন গুণাঙ্ক। আমরা আয়তন গুণাঙ্ককে যদি আয়তন গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি আয়তন গুণাঙ্ক সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। পীড়ন সমান জানি যে বল বাই ক্ষেত্রফল, পীড়ন সমান জানি যে কি বল বাই ক্ষেত্রফল। এখানে যদি বল ক্ষেত্রফল 1 একক হয়, ক্ষেত্রফল যদি কি হয় 1 একক হয়, তাহলে বল সমান হবে চাপ, বল সমান হবে চাপ। চাপ মানে পীড়ন, চাপ মানে কি পীড়ন। কারণ আমরা জানি যে একক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, আবার একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়নও বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা পীড়নের পরিবর্তে এখানে যদি চাপ দেখি, তাহলে আয়তন গুণাঙ্ক ই সমান v1 মাইনাস ভি বাই v1 ভি মাইনাস b1 বাই বি। এখানে বি মাইনাস b1 মানে হচ্ছে যে আয়তন বৃদ্ধি, ভি মাইনাস b1 মানে হচ্ছে যে আয়তন বৃদ্ধি, আর ভি সমান হচ্ছে আদি আয়তন। কিন্তু আমরা জানি যে বি প্রপোর্শনাল টু 1 বাই রো। আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। আয়তন কিসের ব্যস্তানুপাতিক? ঘনত্বের ব্যস্তানুপাতিক। আয়তন যদি ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা এই ভি মাইনাস b1 বাই বি সমান লিখতে পারি, ভি মাইনাস b1 বাই বি সমান লিখতে পারি রো 1 মাইনাস রো বাই রো 1, রো 1 মাইনাস রো বাই রো 1। কারণ এখানে বি বাড়লে ঘনত্ব কমতেছে, ঘনত্ব বাড়লে ভি কমতেছে, আয়তন কমতেছে। তাহলে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে বি মাইনাস b1 বাই বি সমান রো 1 মাইনাস রো বাই রো 1 হয়ে যাবে। এখন দেখো এটাকে আমি 7 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এই 7 নং সমীকরণের মান যদি আমি 6 নং সমীকরণে বসাই, তাহলে আমরা লিখতে পারি ই সমান আয়তন গুণাঙ্ক ই সমান পি1 মাইনাস পি বাই পি1 মাইনাস পি বাই রো 1 মাইনাস রো ইনটু রো 1, রো 1 মাইনাস রো ইনটু রো 1। এখন এই এটাকে যদি আমি 8 নং সমীকরণ দিই, এই 8 নং সমীকরণটা যদি আমি কোথায় প্রয়োগ করি, 5 নং সমীকরণে প্রয়োগ করি। দেখো 5 নং সমীকরণ ছিল এরকম ভি স্কয়ার রো সমান পি1 মাইনাস পি বাই রো 1 মাইনাস রো ভাই রো 1, পি1 মাইনাস পি ভাই রো 1 মাইনাস রো বাই রো 1। এখন দেখো আমরা 8 নং সমীকরণ আমরা পেয়েছি ই সমান পি1 মাইনাস পি বাই রো 1 মাইনাস রো বাই রো 1, তার মানে এটা পুরোটা মানে ই। একইভাবে 5 নং সমীকরণে এই পুরা এটার পরিবর্তে যদি আমি এই অংশটার পরিবর্তে যদি ই বসাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো বি স্কয়ার রো সমান ই, বি স্কয়ার রো সমান কি ই। তাহলে দেখো বা ভি সমান স্কয়ার রুট অফ ই বাই রো, স্কয়ার রুট অফ ই বাই রো। এটাকে সমীকরণ 9 দ্বারা প্রকাশ করলাম। সমীকরণ 9 লম্বিক তরঙ্গের বেগ উপস্থাপন করে। অর্থাৎ যদি অনুদৈর্ঘ্য তরঙ্গে অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে শব্দ যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের সামনের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বা লম্বিক তরঙ্গের ক্ষেত্রে শব্দের বেগ ভি সমান স্কয়ার রুট অফ ই বাই রো। এটি নিউটনের শব্দ তরঙ্গের বেগের সূত্র নামে পরিচিত। এই সূত্রটি নিউটনের শব্দ তরঙ্গের বেগের সূত্র নামে পরিচিত। সূত্রটি শুধুমাত্র সমতল তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। কোন তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য? সমতল তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ তীব্রতার ক্ষেত্রে এটি কার্যকর। এটি সুষম, কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে সঠিক ফলাফল দেয়। সুষম হলে, যদি সুষম না হয় দেবে না। তবে বার বা প্লেটে সৃষ্ট আর তরঙ্গের ক্ষেত্রে সূত্রটির কিছু পরিবর্তন আবশ্যক হয়। অর্থাৎ আর তরঙ্গের ক্ষেত্রে বার বা প্লেটের মধ্যে আর তরঙ্গের ক্ষেত্রে এই সূত্র কার্যকর নয়। এটাকে কিছুটা কি করতে হয়, পরিবর্তন করতে হয়। আশা করি তোমরা গ্যাসীয় মাধ্যমের মধ্যে শব্দের লম্বিক তরঙ্গের বা শব্দের লম্বিক তরঙ্গের বেগ বুঝতে পেরেছ। আমরা এখন শব্দের বেগের ক্ষেত্রে নিউটনের সূত্রটা আলোচনা করব। এই সূত্রটা কিন্তু নিউটনের শব্দ তরঙ্গের বেগের সূত্র নামে পরিচিত ছিল। আমরা এটাকে একটু বিস্তারিত আলোচনা করব। এখন কোন মাধ্যমে শব্দের বেগ
ওই মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে। ওই মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে। দেখো এখানে এই যে এটা স্থিতিস্থাপক আয়তন গুণাঙ্ক, এটা হচ্ছে ঘনত্ব, তার মানে শব্দের বেগ স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ঘনত্বের উপর নির্ভর করতেছে। কোন মাধ্যমের শব্দের বেগ কত হবে সে সম্পর্কে নিউটন একটি সূত্র প্রদান করেন। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটি সূত্র প্রদান করেছিলেন, তার নাম অনুসারে এই সূত্রটিকে শব্দ তরঙ্গের বেগের সূত্র নামে পরিচিত। সূত্রটি এরকম: কোন মাধ্যমে শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক, মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক এবং মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এটা যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক ধরি তাহলে বি প্রপোর্শনাল টু রুট ই, এবং এটা যদি ঘনত্ব হয় বি প্রপোর্শনাল টু 1/√ρ। তার মানে কোন মাধ্যমের শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক এবং মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। নিউটন গাণিতিকভাবে এই সূত্রকে নিম্নোক্ত সমীকরণের সাহায্যে প্রকাশ করেন। শব্দের বেগ যদি বি হয়, বি সমান তিনি লিখেছেন √E/ρ। এখানে ই হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং রু হচ্ছে মাধ্যমের ঘনত্ব। কঠিন মাধ্যমে এই সূত্রটির রূপ কিরকম দাঁড়াবে সেটা একটু দেখবো আমরা। কঠিন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইয়ং এর গুণাঙ্ক ওয়াই নির্দেশ করে, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর পরিবর্তে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দ্বারা কি করতে হয়, স্থিতিস্থাপক গুণাঙ্ককে নির্দেশ করতে হয়। অতএব সেই ক্ষেত্রে শব্দের বেগ বা কঠিন মাধ্যমে শব্দের বেগ ভি সমান হবে √y/ρ। এখন দেখো তরল মাধ্যমে সূত্রটির রূপ কিরকম হয়। তরল মাধ্যমে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর পরিবর্তে আয়তন গুণাঙ্ক ভি দ্বারা স্থিতিস্থাপক গুণাঙ্ককে নির্দেশ করতে হয়। সেই ক্ষেত্রে তরলের ক্ষেত্রে শব্দের বেগ বি সমান হবে √b/ρ। এখানে বি হচ্ছে আয়তন গুণাঙ্ক। গ্যাসীয় বা বায়ু মাধ্যমে এই সূত্রটির সাধারণ রূপ হবে, দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর পরিবর্তে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই আয়তন গুণাঙ্ক ভি নির্দেশ করবে। সুতরাং গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্রটি দাঁড়াবে ভি সমান √b/ρ। তাহলে আমরা দেখতেছি যে তরল এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের সাধারণ সমীকরণটা একই রকম। এখানে ভি সমান গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। নিউটনের তত্ত্ব অনুসারে গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। যদি গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় সেই ক্ষেত্রে মাধ্যমের তাপমাত্রার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালনে একটি সমুষ্ণ প্রক্রিয়া বিবেচনা করা হয়। সমুষ্ণ প্রক্রিয়া বিবেচনা করেন বিজ্ঞানী নিউটন দেখান যে গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালনের ক্ষেত্রে শব্দ সঞ্চালন একটি সমুষ্ণ প্রক্রিয়া বিবেচনা করে বিজ্ঞানী নিউটন দেখান যে গ্যাসের আয়তন গুণাঙ্ক বি গ্যাসের চাপ পি এর সমান। গ্যাসের আয়তন গুণাঙ্ক বি গ্যাসের চাপ কিসের সমান, পি এর সমান। অর্থাৎ তিনি লিখেছেন দেখো কি লিখেছেন, তিনি লিখেছেন বি সমান পি। বি সমান কি, পি। অর্থাৎ তিনি বলছেন যে তিনি দেখতে পেয়েছেন যে গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালন একটি সমুষ্ণ প্রক্রিয়া বিবেচনা করে তিনি দেখতে পেয়েছেন যে বা দেখান যে গ্যাসের আয়তন গুণাঙ্ক বি গ্যাসের চাপ পি এর সমান, অর্থাৎ বি সমান পি। যদি আমি বি সমান পি লিখি তাহলে এই যে গ্যাসীয় মাধ্যমে যে শব্দের বেগ বি সমান √b/ρ পেয়েছিলাম সেটা দাঁড়াবে ভি সমান √p/ρ। গ্যাসীয় মাধ্যমটি বায়ু হলে, গ্যাসীয় মাধ্যমটি যদি বায়ু হয় তাহলে ফি হবে বায়ুমণ্ডলের চাপ, রু হবে বায়ুর ঘনত্ব। গ্যাসীয় মাধ্যমটি যদি কি হয়, বায়ু মাধ্যম হয়, সেই ক্ষেত্রে ফি হবে বায়ুমণ্ডলীয় চাপ এবং রু হবে বায়ুর ঘনত্ব। আশা করি তোমরা নিউটনের শব্দ তরঙ্গের বেগের সূত্রটি বুঝতে পেরেছো। আমরা এখন এই যে আমরা বলেছিলাম আর তরঙ্গের ক্ষেত্রে এই সূত্রের কিছুটা পরিবর্তন করতে হয়, সেই কিছুটা পরিবর্তন আমরা আলোচনা করব। দেখো এই যে নিউটনের শব্দ তরঙ্গের বেগের সূত্রের মধ্যে যে সামান্য ত্রুটি ছিল বিজ্ঞানী ল্যাপ্লাস সেটা পরবর্তীতে সংশোধন করেন।
এজন্য তার এই সংশোধনী ল্যাপ্লাস কর্তৃক নিউটনের সূত্রের সংশোধন বা ল্যাপ্লাসের সংশোধনী নামে পরিচিত। আমরা এখন ল্যাপ্লাস কর্তৃক নিউটনের সূত্রের সংশোধন নিয়ে একটু আলোচনা করব। দেখো, যেহেতু নিউটনের সূত্র অনুসারে শব্দের বেগ v সমান স্কয়ার রুট অফ v বাই রো, এই সূত্র অনুসারে দেখা যায় যে শব্দের বেগ 280 মিটার পার সেকেন্ড বা 280 মিটার পার সেকেন্ড। দেখো, আমরা জানি যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 332 মিটার। কিন্তু এই সমীকরণ প্রয়োগ করলে v সমান স্কয়ার রুট অফ v বাই রো প্রয়োগ করলে দেখা যায় যে এই শব্দের বেগ সেকেন্ডে দাঁড়ায় 280 মিটার। অতএব দেখা যাচ্ছে যে নিউটনের সূত্রে ত্রুটি ছিল, তাই ল্যাপ্লাস নিউটনের সূত্রটাকে কি করেন? সংশোধন করেন। ল্যাপ্লাস কিভাবে সংশোধন করছে দেখো, গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না বলে নিউটন যে ধারণা করেছিলেন তা ঠিক নয়। ল্যাপ্লাস বলতেছেন যে যখন গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় সেই ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। কে বলেছিলেন? বিজ্ঞানী নিউটন বলেছিলেন। এই ধারণাটা মোটেও কি নয়, ঠিক নয়। ফলে নিউটন আয়তন গুণাঙ্ক কে চাপ পি এর সমান ধরেছিলেন। আয়তন গুণাঙ্ক কে বা ওই যে আমরা আয়তন গুণাঙ্ক বি কল্পনা করছিলাম সেটাকে এখানে কে লিখছে যে আয়তন গুণাঙ্ক কে চাপ পি এর কি ধরেছিলেন? সমান ধরেছিলেন। একটু পিছনে গেলে তোমরা দেখতে পাবা এই যে তিনি দেখাইছিলেন যে গ্যাসীয় মাধ্যমে শব্দ সঞ্চালনের একটি সমুষ্ণ প্রক্রিয়া, এই জন্য এখানে কোনো কি হয় না, কিসের পরিবর্তন হয় না? তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন না হলে গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কিন্তু ল্যাপ্লাস আসি বলতেছেন যে এখানে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে এবং আয়তন গুণাঙ্ক ও চাপ সমান ধরা যাবে না। কিন্তু ল্যাপ্লাসের মতে চাপ বৃদ্ধির ফলে বায়ু স্তরের সংকুচন হওয়ার জন্য যে তাপের উদ্ভব হয় সেই তাপ বিকিরিত হওয়ার আগেই পূর্ববর্তী প্রসারণ শুরু করে। আবার বলতেছি, ল্যাপ্লাসের মতে চাপ বৃদ্ধির ফলে অর্থাৎ চাপ বেড়ে যাওয়ার কারণে বায়ু স্তরের সংকুচন হওয়ার জন্য চাপ যখন বৃদ্ধি পায় তখন বায়ু স্তরের সংকুচন ঘটে। এই বায়ু স্তরের সংকুচন হওয়ার জন্য যে তাপের উদ্ভব হয়, বায়ু স্তর সংকুচিত ঘটলেই সেখানে তাপ উদ্ভব হবে এবং যে তাপের উদ্ভব হবে সেই তাপ বিকিরিত হওয়ার আগেই পূর্ববর্তী প্রসারণ শুরু করে। অর্থাৎ তাপটা বিকিরিত হয়ে যাওয়ার পূর্বেই নতুন করে ওই সংকুচিত স্তরটা প্রসারিত হওয়া শুরু করে। ফলে তাপমাত্রা কোনো মতেই স্থির থাকতে পারে না। কি করতে পারবে না? স্থির থাকতে পারবে না। কিন্তু নিউটন বলছিলেন যে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ল্যাপ্লাস আসি বলতেছেন তাপমাত্রা অবশ্যই পরিবর্তন হবে। সুতরাং এই পরিবর্তন সমুষ্ণ পরিবর্তন নয়। এই পরিবর্তন নিউটন বলছিলেন যে এটা একটি সমুষ্ণ পরিবর্তন, কিন্তু ল্যাপ্লাস আসি বলতেছেন যে এটা যেহেতু এখানে তাপমাত্রা স্থির থাকতেছে না সেহেতু এটি কি হতে পারবে না? সমুষ্ণ পরিবর্তন হতে পারবে না। এই ক্ষেত্রে বয়লের সূত্র পিভি সমান ধ্রুবক প্রযোজ্য হবে না। বয়লের সূত্র পিভি সমান ধ্রুবক প্রযোজ্য হবে না, কারণ পিভি সমান ধ্রুবক সমুষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যেহেতু সমুষ্ণ পরিবর্তন ঘটতেছে না সেহেতু এখানে পিভি সমান ধ্রুবক প্রযোজ্য হবে না। কিন্তু বায়ু স্তরের সংকুচন ও প্রসারণ এত দ্রুত সংগঠিত হয় যে এই যে বায়ু স্তরের সংকুচন এবং প্রসারণটা এত দ্রুত সংগঠিত হয় যে তাপের কোনো আদান প্রদান ঘটে না। অর্থাৎ তাপ খুব সহজেই আদান প্রদান করতে পারে না। এ ধরনের পরিবর্তনকে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন বলি। যে পরিবর্তনের ক্ষেত্রে দ্রুত তাপের আদান প্রদান ঘটতে পারে না বা তাপ আদানও হয় না প্রদানও হয় না, সেই পদ্ধতিকে আমরা বলি বা সেই ঘটনাকে আমরা বলি রুদ্ধতাপীয় পরিবর্তন। সুতরাং রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে ফিবি গামা সমান ধ্রুবক। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে ফিবি গামা সমান কি? ধ্রুবক। মনে করি পি চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, দেখো পি চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি কল্পনা করলাম এবং ভি1 চাপ বাড়ার ফলে আয়তন ভি1 কমে গেল। চাপ বেড়ে গেলে আয়তন কমে যায়। সুতরাং পরিবর্তিত চাপ হলো ভি প্লাস ভি1, পরিবর্তিত আয়তন হবে ভি মাইনাস ভি1।
আবার দেখো চাপ প্রয়োগ করছি, আয়তন কমে গেছে। তাহলে চাপ পি চাপে গ্যাসের আয়তন ছিল বি, পি1 চাপ বাড়ানোর ফলে আয়তন কমে বি1 হয়ে গেছে। তার মানে আয়তন কমে গেছে ভি মাইনাস বি1, চাপ হয়ে গেছে পি প্লাস পি1। সুতরাং আমরা লিখতে পারি ফি বি গামা সমান ফি প্লাস পি1 ইন্টু ফি প্লাস পি1 ইন্টু ভি মাইনাস ভি1 টু দি পাওয়ার গামা, ভি মাইনাস ভি1 টু দি পাওয়ার কি গামা সমান দেখো ফি প্লাস পি1 ইন্টু, আমি যদি এটাকে একটু হিসাব করি, মানে এখান থেকে যদি ভি কমন নিয়ে নিই, বি কমন নিয়ে নিলে দেখো আমি বন্ধনী রেখে বি কমন নিচ্ছি, বি ইন্টু 1 মাইনাস বি 1 বাই বি, বি ইন্টু 1 মাইনাস বি 1 বাই বি হোল টু দি পাওয়ার গামা। তাহলে আমি গামাটা যদি প্রত্যেককে পৃথক পৃথক ভাবে দিয়ে দিই তাহলে থাকবে পি প্লাস পি1 ইন্টু ভি টু দি পাওয়ার গামা 1 মাইনাস ভি 1 বাই ভি টু দি পাওয়ার গামা। দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বাম পাশে পিবি গামা সমান 1 প্লাস, দেখো কাইন্ডলি একটু 1 প্লাস বি 1 বাই ফি, 1 প্লাস বি 1 বাই ফি ইন্টু 1 মাইনাস বি 1 বাই বি হোল টু দি পাওয়ার গামা, 1 মাইনাস বি 1 বাই বি হোল টু দি পাওয়ার গামা ইন্টু ফি বি গামা ইন্টু কি গামা ফি বি গামা। কেন এটা কেন আসলো দেখো, এই যে এখানে আমাদের ছিল পি প্লাস পি1 পি প্লাস পি1 পি প্লাস পি1 ভি টু দি পাওয়ার গামা ছিল না, এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে যদি এটা গুণ করে দাও তাহলে দেখো কি পাবে ফি বি গামা প্লাস ফি1 ভি গামা, ফি1 কি গামা ভি গামা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এই যে এখানে একটা ফি বি গামা পাচ্ছি না, এখানে যদি আমরা হিসাব করি এটা বি হবে না, এটা পি1 হবে, এটা কি 1 হবে পি1 হবে, এই যে বি1 যেটা লিখছি এটা পি1 হবে। এখান থেকে যদি আমি পি কমন নিয়ে নিই, এই জায়গা থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 প্লাস পি1 বাই পি, 1 প্লাস পি1 বাই কি পি, তাহলে এখানে হবে 1 প্লাস পি1 বাই পি 1 মাইনাস বি 1 বাই বি হোল টু দি পাওয়ার গামা। এই যে এখানে একটা ফি কমন নিয়েছিলাম না, সেই ফিটা যদি এখানে বি টু দি পাওয়ার গামার সাথে গুণ করে দিই তাহলে থাকবে ফি বি টু দি পাওয়ার গামা। এই ফি বি টু দি পাওয়ার গামা এবং ডান পাশের বাম পাশের পি বি টু দি পাওয়ার গামা কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে বাকি থাকবে 1, 1 সমান 1 প্লাস পি1 বাই ফি ইন্টু 1 মাইনাস ভি 1 বাই বি হোল টু দি পাওয়ার গামা। দেখো এখন একটু আমরা একটু ক্যালকুলেট করি, 1 সমান 1 প্লাস পি1 বাই ফি, দেখো এটাকে যদি আমি দ্বিপদী বিস্তৃতি করি এবং উচ্চঘাতগুলি বর্জন করি, দ্বিপদী বিস্তৃতি করি এবং উচ্চঘাতগুলি বর্জন করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস গামা ভি 1 বাই ভি প্লাস ডট ডট ডট, আমি উচ্চঘাতগুলি বর্জন করে দিলাম তাহলে লিখতে পারি 1 সমান 1 প্লাস পি1 বাই পি ইন্টু 1 মাইনাস গামা ভি 1 বাই পি। কেন লিখলাম উচ্চঘাতগুলি বর্জন করে লিখলাম, কোন ঘাতগুলি বর্জন করছি উচ্চঘাতগুলি বর্জন করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো বা 1 ইকুয়াল আমরা এটাকে যদি গুণ করি, এই দুইটা পদকে যদি গুণ করি 1 প্লাস পি1 বাই পি ইন্টু 1 মাইনাস গামা ইন্টু ভি 1 বাই বি, এটাকে যদি গুণ করি দেখো প্রথমে 1 দিয়ে গুণ করব 1 প্লাস পি1 বাই পি, আর তারপর এটা দিয়ে গুণ করব মাইনাস ল্যামডা বি 1 বাই বি ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা বি 1 বাই বি ইন্টু পি 1 বাই পি। দেখো এই পদগুলি এখানে আসে কিনা, দেখো 1 প্লাস বি 1 বাই পি, বি 1 বাই পি, এই দেখো বি 1 বাই 1 প্লাস পি 1 বাই পি হবে, এটা বি 1 বাই পি না পি 1 বাই পি, প্রিন্টিং মিস, এটা হবে 1 ইকুয়াল 1 প্লাস পি 1 বাই পি মাইনাস গামা ভি 1 বাই বি মাইনাস গামা পি 1 বি 1 বাই পি বি, পি 1 বি 1 বাই পি বি। এখন দেখো গামা পি 1 বি 1 বাই পি বি এর মান অতি ক্ষুদ্র বিদায় এই টার্মটাকে কি করা যায় এখান থেকে বাদ দেওয়া যায়, কারণ পি1 বি 1 বাই পি বি ইন্টু গামা অতি দ্রুত একটা ক্ষুদ্র একটা পদ, এটা অতি ক্ষুদ্র বা ছোট হওয়ার কারণে এই পদটাকে বাদ দিয়ে দিছি। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো। এখন দেখো আমি যদি এই 1টাকে বাম পাশে পক্ষান্তর করি তাহলে 1 মাইনাস 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 সমান 0 বা 0 ইকুয়াল এখানে থাকবে পি1 বাই পি মাইনাস ল্যামডা ইন্টু ভি 1 বাই বি। আবার বলতেছি আমি যদি এই লাইনটাতে ক্যালকুলেট করি তাহলে আমরা টোটাল পাবো 0 ইকুয়াল পি1 বাই পি
মাইনাস ল্যামডা v1 বাই ভি। দেখো আমরা যদি একটু পক্ষান্তর করি, দেখো কি পাই। পক্ষান্তর করলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ল্যামডা ইন্টু v1 বাই ভি ইকুয়াল ল্যামডা ইন্টু v1 বাই ভি ইকুয়াল v1 বাই ভি পাবো। ল্যামডা ইন্টু v1 বাই ভি ইকুয়াল v1 বাই ভি পাবো। বা আমরা যদি একটু দেখো এই v1 ভি দিয়ে ভাগ করব, ডান পাশের রাশিকে v1 ভি দিয়ে ভাগ করব, বাম পাশের রাশিতে ফি দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে আমরা লিখতে পারি গামা পি সমান ফি1 বাই ভি1 বাই ভি, ফি1 বাই ভি1 বাই ভি। একক ক্ষেত্রফলের পীড়ন হচ্ছে ফি1, একক ক্ষেত্রফলের পীড়ন হচ্ছে পি1, ক্ষেত্রফল যদি একক হয়। এবং এটা হচ্ছে আয়তন বিকৃতি ভি1 বাই ভি। ভি1 যদি আয়তন বৃদ্ধি হয় বা হ্রাস হয় এবং ভি যদি আদি আয়তন হয়, তাহলে v1 বাই ভি আয়তন বিকৃতি লিখতে পারি। তাহলে গামা পি সমান আমরা লিখতে পারি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, বা আয়তন গুণাঙ্ক, বা কি গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। বা আমরা লিখতে পারি গামা পি সমান কে, গামা পি সমান কি, কে। অতএব শব্দের বেগ ভি সমান, দেখো আমাদের শব্দের বেগের এখানে প্রথম সমীকরণ ছিল ভি সমান স্কয়ার রুট অফ ভি বাই রু। এই ফি এর পরিবর্তে যদি আয়তন গুণাঙ্ক কে আসে, আয়তন গুণাঙ্ক কি আসে, কে আসে, তাহলে সেই সমীকরণটা দাঁড়াতো ভি সমান স্কয়ার রুট অফ কে বাই রু। এখানে কে সমান যদি গামা পি হয়, তাহলে শব্দের বেগ ভি সমান হবে স্কয়ার রুট অফ গামা পি বাই রু। আর এটাই হচ্ছে নিউটনের সূত্রের ল্যাপ্লাস কর্তৃক সংশোধিত রূপ। নিউটনের সূত্রের ল্যাপ্লাস কর্তৃক কি রূপ, সংশোধিত রূপ। আমরা একটু পরবর্তী টপিকসে যাব। পরবর্তী টপিকস হচ্ছে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর তাপমাত্রা প্রভাব, অর্থাৎ তাপমাত্রার কারণে শব্দের বেগ বৃদ্ধি পায় কিনা, হ্রাস পায় কিনা, বা অপরিবর্তিত থাকে সেটা একটু দেখবো। গ্যাসের উষ্ণতার পরিবর্তনের ঘনত্বের পরিবর্তন হয়। গ্যাসের উষ্ণতার পরিবর্তনে অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে ঘনত্বেরও কি হবে, পরিবর্তন হবে। সুতরাং শব্দের বেগেরও পরিবর্তন হবে। ঘনত্বের পরিবর্তন ঘটলেই শব্দের বেগের পরিবর্তন ঘটবে। কারণ আমরা শব্দের বেগের মধ্যে দেখছি যে ভি সমান স্কয়ার রুট অফ গামা ফি বাই রু। তাহলে দেখো এখন যদি ধরা যাক T1 কেলভিন উষ্ণতায় কোন গ্যাসের ঘনত্ব ρ1 এবং উক্ত গ্যাসের শব্দের দ্রুতি v1, এবং T2 কেলভিন উষ্ণতা মানে তাপমাত্রায় যদি ওই গ্যাসের ঘনত্ব ρ2 এবং তখন শব্দের বেগ v2 হয়, তাহলে v1 সমান লিখতে পারি স্কয়ার রুট অফ গামা ফি বাই ρ1 এবং v2 সমান লিখতে পারি স্কয়ার রুট অফ গামা ফি বাই ρ2। এখন আমি v1 কে v2 দ্বারা ভাগ করলে আমরা পাবো স্কয়ার রুট অফ ফি বাই ρ1 ইনটু ρ2 বাই ফি, কারণ এটা দিয়ে যখন ভাগ করব এটা হর হয়ে যাবে। ভগ্নাংশ যখন হর হয়, হর থেকে যখন আমি ভাগ চিহ্নকে গুণ চিহ্নে রূপান্তর করি, তখন হরটা কি হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ ফি বাই ρ1 ইনটু ρ2 বাই ফি। তাহলে ফি কাটাকাটি যাবে, বাকি থাকবে স্কয়ার রুট অফ ρ2 বাই ρ1। এটাকে আমি সমীকরণ 1 দিলাম। বা v1 বাই v2 সমান স্কয়ার রুট অফ ρ2 বাই ρ1। এখন চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ρ2 বাই ρ1 সমান T1 বাই T2। এই T1 এবং T2 হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দেখো ρ2 বাই v1 বাই v2 সমান ছিল স্কয়ার রুট অফ ρ2 বাই ρ1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ρ2 বাই ρ1 সমান T1 বাই T2। তাহলে এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি v1 বাই v2 সমান স্কয়ার রুট অফ T1 বাই T2, বা v প্রফেশনাল টু √2, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ গ্যাসের কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ গ্যাসের কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন আমরা দেখব প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কি পরিমাণ বৃদ্ধি পায়। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব যথাক্রমে ρ0 এবং ρt হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের ঘনত্ব ρ0 এবং ρt হলে ওই তাপমাত্রায় গ্যাসের শব্দের বেগ যথাক্রমে v0 এবং vt। ফলে আমরা লিখতে পারি v0 সমান স্কয়ার রুট অফ গামা পি বাই ρ0, vt সমান স্কয়ার রুট অফ গামা পি বাই ρt। সুতরাং vt বাই v0 সমান এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এই পদটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পাবো স্কয়ার রুট অফ
রো নট বাই রো টি, স্কয়ার রুট অফ রো নট বাই রো টি। এখন দেখো রো নট মানে হচ্ছে যে রো টি ইন্টু 1 প্লাস আলফা টি। আরেকটা সমীকরণ রো নট সমান হচ্ছে রো টি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে আমি রো নটের মান যদি এখানে বসাই দিই রো টি ইন্টু 1 প্লাস আলফা টি, তাহলে রো টি কাটাকাটি যাবে, বাকি থাকবে রুট 1 প্লাস আলফা টি। এখন দেখো আমি যদি আলফা সমান 1 বাই 273 ডিগ্রি সেন্টিগ্রেড পার সেন্টিগ্রেড মনে করি, বা আলফা সমান 1 বাই 273 পার ডিগ্রি সেন্টিগ্রেড কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি ভি টি বাই বি নট সমান স্কয়ার রুট অফ 1 প্লাস টি স্মল টি বাই 273, স্মল টি বাই 273। তাহলে দেখো সমান 1 প্লাস টি বাই 273 হোল টু দি পাওয়ার হাফ, টি বাই 273 হোল টু দি পাওয়ার কি হাফ। আমি এই পদটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিন্যস্ত করব এবং উচ্চঘাতগুলি বর্জন করব, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিন্যস্ত করব এবং উচ্চঘাতগুলি কি করব বর্জন করব। তাহলে থাকবে ভিটি বাই বি নট সমান 1 প্লাস হাফ ইন্টু 1 বাই 273। আবার বলতেছি ভিটি বাই বি নট সমান 1 প্লাস হাফ ইন্টু 273। কেমনে পাইলাম? এই উপরের সমীকরণটাকে 1 প্লাস টি বাই 273 হোল টু দি পাওয়ার হাফ, এই সমীকরণকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি করলাম বিস্তৃত করলাম এবং উচ্চঘাতগুলি বর্জন করলাম। এটা কিন্তু স্মল টি হাফ ইন্টু টি বাই 273। এখন দেখো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করলে পাবো ভি টি বাই ভি নট সমান 1 প্লাস 0.00183 ইন্টু স্মল টি, 1 প্লাস 0.00183 ইন্টু স্মল টি, বা ভিটি সমান আমরা লিখতে পারি ভি নট ইন্টু 1 প্লাস 0.00183 ইন্টু টি, বা ভি নট সমান যদি 332 মিটার পার সেকেন্ড হয় তাহলে 332 ইন্টু 1 প্লাস 0.00183 টি মিটার পার সেকেন্ড, কারণ আমরা শব্দের বেগ শূন্য মাধ্যমে ফর্মুলা করলাম 332 মিটার পার সেকেন্ড। সুতরাং হিসাব করলে দেখা যাবে যে 332 প্লাস 332 প্লাস 0.61 টি মিটার পার সেকেন্ড, অর্থাৎ শব্দের বেগ গ্যাসের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য বাতাসের শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড বা 61 সেন্টিমিটার পার সেকেন্ড করে কি পাই বৃদ্ধি পাই। অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বেড়ে যাবে 0.61 মিটার বা 61 সেন্টিমিটার সেকেন্ডে, 61 সেন্টিমিটার বা 0.61 মিটার করে কি হয়ে যাবে বেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের উপর চাপের প্রভাব পড়ব। দেখো মনে করি m বলের কোন গ্যাসের উপর চাপ যদি P1 থেকে P2 তে এবং আয়তন V1 থেকে V2 তে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনের সময় যদি তাপমাত্রা স্থির থাকে, চাপ P1 থেকে P2 তে আয়তন V1 থেকে V2 তে পরিবর্তিত হয়েছে কিন্তু তাপমাত্রা স্থির, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2, কিন্তু ঘনত্ব সমান আমরা জানি যে রো সমান m বাই v, তাহলে V1 সমান আমরা লিখতে পারি m বাই রো 1 এবং V2 সমান লিখতে পারি m বাই রো 2। এই যে সুতরাং সমীকরণ একই, এই যে এক নাম্বার সমীকরণ P1 V1 সমান P2 V2, এই সমীকরণে যদি V1 এবং V2 এর মান বসাই দিই তাহলে পাবো P1 m বাই রো 1 সমান P2 m বাই রো 2, m m কাটাকাটি যাবে, বাকি থাকবে P1 বাই রো 1 সমান P2 বাই রো 2 সমান আমরা লিখতে পারি পি বাই রো সমান ধ্রুবক, পি বাই রো সমান কি ধ্রুবক, পি বাই রো সমান যদি ধ্রুবক হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি শব্দের বেগ ভি সমান স্কয়ার রুট অফ 1.41 পি বাই রো। এটা 1.41 হচ্ছে ওই যে গামার মান আমরা কি হিসাব করছি 1.41 হিসাব করছি, তাহলে আমরা জানি শব্দের বেগ ভি সমান যদি স্কয়ার রুট অফ 1.41 পি বাই রো, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোন গ্যাসের চাপ পরিবর্তিত হলে তাদের শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না, চাপ পরিবর্তন হলে তাদের শব্দের বেগের কোনো কি হয় না পরিবর্তন হয় না, কারণ আমরা এখান থেকে পাচ্ছি পি বাই রো সমান ধ্রুবক। তাহলে এখানে দেখো পি বাই রো সমান ধ্রুবক হলে তাহলে বি সমান আমরা পাচ্ছি স্কয়ার রুট অফ 1.41, তাহলে আমরা পাচ্ছি যে কোন গ্যাসের চাপ পরিবর্তন হলে সেই ক্ষেত্রে শব্দের বেগের কোনো কি হবে না পরিবর্তন হবে না, অর্থাৎ শব্দের বেগের উপর গ্যাসের চাপের কোনো কি নেই প্রভাব নেই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের টপিকস ভালোভাবে বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো।
আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।